আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তর্গঠনের সুপ্ত মনের দীপ্ত প্রকাশের আজকের এই আয়োজনে। প্রতিবারের মতোই প্রতিবারের আয়োজনে আমাদের সাথে যুক্ত হন একজন গুণী মানুষ। তিনি তার জীবনের গল্প বলেন। আমরা অনেক কিছু জানতে পারি তার কাছ থেকে। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও আমাদের সাথে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ যার মনে যেসব স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আসলে তার কর্মে কিভাবে বহিঃপ্রকাশ ঘটেছে সেই গল্পগুলোই আজ আমরা শুনবো। আমাদের সাথে আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের কর্ণধার এবং সমাজ সেবক কবির আফন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন আপু? ভালো আছি আমি। আমিও ভালো আছি। আহ তো আমাদের এই আয়োজন সম্পর্কে তো আপনি অবশ্যই জানেন, এবং এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আসলে আপনার বেশ কিছু আহ, কাজ আছে যেগুলো আসলে সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সেই অবদানের গল্পগুলো একটু একটু করে শুনবো। শুরুতেই যদি একটু আমাদেরকে বলতেন, আমি পার্সোনালি জানি শিশু স্বর্গ সম্পর্কে, একটু শিশু স্বর্গ সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ২০০৮ সালে আমি ১ম চাকরি সূত্রে তেঁতুলিয়াতে আসি, কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। তারপর থেকেই মূলত শিশু স্বর্গ নিয়ে আমার কাজ করা শুরু। আমি চা বাগানে চাকরি সূত্রে তেঁতুলিয়াতে আসি। এখানকার এই জনপদের যে মানুষজন আছে, বিশেষ করে এখানে সীমান্ত পাড়ের এলাকা, অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো তখন ২০০৮ সালের কথা এটা বলছি। এইখানকার আমি যে গ্রামেটায় কাজ করি সেটা হচ্ছে আমার গার্ডেন দর্জিপাড়া, জায়গাটার নাম, গ্রামের নাম। এখানে ৩ পাশেই সীমান্ত। হ্যাঁ? জাস্ট একটা পথ আছে শুধু আপনি বাংলাদেশের সীমানা আর বর্ডার ৩ পাশেই হচ্ছে সীমানা। আর এখানকার ছেলেমেয়েগুলো তখন আ ইউনিভার্সিটি পড়বে এরকম স্বপ্নই এদের মাথায় কখনো ছিল না। যেহেতু এদের বাবা-মারাই পড়াশোনা করেনি, কেউ ভ্যান চালায়, হ্যাঁ, কেউ পাথর তোলে, কেউ চা পাতা তোলে। তো সেই থেকে আমার শ্রমিকদের ছেলে-মেয়েদের আ জীবনযাত্রার মান পরিবর্তন করার জন্যে আমি ১ম মানে একেবারেই ব্যক্তিগত উদ্যোগে কিছু ছোট, ছোট কাজ শুরু করি। যেরকম আমি আ ২০০৯ সালে ১০ টা শিশু শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে দেই। তখন শিশু সরকার নামটাই ছিল না। জাস্ট ব্যক্তিগত উদ্যোগে দেয়া ছিল। আ তারপরে আমি বাচ্চাদের মানে আমার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আরো আত্মিক সম্পর্ক গড়ে ওঠার মা পিছনে আমি আমার অফিস ক্যাম্পাসের মধ্যে একটা ছোট্ট লাইব্রেরি করি। সেই লাইব্রেরিতে ওরা বই নিতে আসতো। তো আমি অবাক হইতাম যে গ্রামের বাচ্চাগুলো এত মানে যারা স্কুলমুখী না বাট তারা আমার কাছে আসে, আমার অফিসে এসে বিভিন্ন গল্পের বই, ছড়ার বই নিয়ে যায়। ওদের আগ্রহ দেখে আমি আরো নিজে ইন্সপায়ার্ড হইলাম। যে না তাহলে এদের জন্য একটা গোছালো আমার কিছু করতে হবে। এখন ওই বৃত্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় আমি ওই লাইব্রেরিটা করি। তারপরে সপ্তাহে ২ দিন শুক্রবার এবং বৃহস্পতিবার আমি ওই বাচ্চাদের জন্য ইংরেজি ওয়ার্ড শেখার একটা ব্যবস্থা করি। প্লাস অফিসের মধ্যে আমি কিছু কম্পিউটার এনে দেই। জাস্ট বাচ্চারা সেই কম্পিউটারগুলো অন অফ করে। ওরা যেহেতু কখনো কম্পিউটার ইউজ করে নাই, তো আমি যেটা করি সেটা ওরা মানে আমি দাঁড়ায় থাকি, ওরা কম্পিউটার অন অফ করে গেম খেলে। ওরা অনেক পুলকিত হয়, আনন্দিত হয়। সেই আনন্দ হওয়াটা দেখে আমি আরো বেশি মানে উদ্বুদ্ধ হই যে না এদের জন্য আমার কিছু করতে হবে, এই ট্যালেন্ট গুলোকে কাজে লাগাইতে হবে। আমি আহ ২০১৬ সালের দিকে আমার একটা বাড়ি করার জমি কিনেছিলাম এখানে। সেই জমিতে একটা স্কুল করে ফেলি। তো সেই স্কুলটা করতে গিয়ে আবার মানে আমাকে অনেক মানে ব্যাক পেতে হয়েছে। আমাকে এইখানকার ২ জন স্থানীয় শিক্ষক ছিলেন আতাউর রহমান এবং হুমায়ুন কবির। ওনারা বিভিন্ন স্কুলের টিচার। তাদের সাথে আমি শেয়ার করি। যেহেতু আমি শিক্ষক মানে পেশায় জড়িত না, আমি তাদের জাস্ট শেয়ার করি যে আমার এরকম বাড়ি করার জমিটা ছিল, আমি এখানে একটা স্কুল করতে চাই। তখন তারা খুব আগ্রহ দেখায় যে ঠিক আছে তাহলে একটা ভালো উদ্যোগ। আমাদের এখানে এইরকম রিমোট ছেলেমেয়েদের জন্য আমার একটা স্কুল হলে ভালো হয়। তখন তারা আমার সাথে যুক্ত হয়। তারা নিজেরা মানে দিন-রাত পরিশ্রম করে একটা স্কুলকে দাঁড় করায়। বাট স্কুলটা চলবে কেমনে? সেই মানে ফান্ডিং তো আমার কাছে নাই। মানে ১০ জন টিচার বাট আমি না হয় মানে চ্যারিটি থেকে আমি স্কুল করছি। বাট টিচাররা তো আর চ্যারিটি করবে না। জি। তখন হ্যাঁ, রাশেদ মুজিব নোমান ভাই উনি হচ্ছে অগমেডিস এর কান্ট্রি ডিরেক্টর। ঠিক আমি যখন খুব দুশ্চিন্তাগ্রস্ত যে আমি স্কুলটা করে ফেললাম, টিন শেড একটা বিল্ডিং মানে ঘর করে আমি জাস্ট শুরু করছি। তখন উনি মানে আমার কাছে মানে আমার একটা রেফারেন্সে উনি আমার এলাকা ভিজিট করতে আসে।
তখন আমার স্কুল দেখে ওনার ভালো লাগে, আমার কার্যক্রম দেখে উনি নিজেও অনুপ্রাণিত হয়। তখন উনি আমাকে বলল যে ঠিক আছে, আপনার স্কুলটা দেখলাম, ভালো লাগলো, তো আমি আপনার সাথে যুক্ত হইতে চাই। উনি এত বড়ভাবে যুক্ত হবেন আমি ঠিক বুঝতে পারি নাই। জাস্ট আমি মানে শুনে ভাল লাগছে যে ঠিক আছে, উনি একজন বড় মানুষ, একটা কোম্পানি কান্ট্রি ডিরেক্টর, তো আমার সাথে থাকলে ভালো হবে। উনি ঢাকায় ব্যাক করার পর আমাকে একদিন কল দেয় যে আপনার যে স্কুলের যে জমিটা আছে এখানে কতটুকু জমি, আমরা এখানে আপনাকে একটা বিল্ডিং করে দিব। তো প্রায় বিশ আচ্ছা। লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে খুব সুন্দর একটা বিল্ডিং করে দেয়। বিল্ডিং এর ঝামেলা মিটে গেল। এখন আমি টিচারদের বেতন পাবো কোথায়? হুম তখন হুম। সে আবার বলল যে এই 10 জন টিচারের বেতন আমরা দিব। তখন আমি টোটালি ফ্রি হয়ে গেলাম, যে আমার মাথার উপর যেই আকাশ ভেঙে পড়ার মতো একটা চাপ তৈরি হয়েছিল, সেটা নিমিশেই উধাও হয়ে গেল। তো সেই থেকে আচ্ছা। 2016 থেকে 2022 এখন পর্যন্ত সেই রাশেদ মুজিব নোমান ভাই, ওনাদের একটা ফাউন্ডেশন আছে, হিউম্যানিটি ওয়ার্ল্ড ফাউন্ডেশন। সে মানে ওনারা আমাকে এই টিচারদের এবং স্কুলের যে যাবতীয় খরচ সেটা ওনারা বিয়ার করেন। আর বাই দিস টাইম আচ্ছা। 2008 থেকে আজকে 22 সাল পর্যন্ত ওই আমার শ্রমিকদের ছেলে মেয়েদের মধ্যে যে ট্যালেন্ট ছেলে মেয়েগুলো ছিল, যারা হুম হুম। অনেকে ভালো রেজাল্ট করতো বাট ইউনিভার্সিটি মুখী ওরা হতে চাইতো না, কিংবা ওই বাপ মারাও পড়াশোনার মানে ইউনিভার্সিটির দিকে পাঠানোর যে সেটা ওরা চাইতো না। বাট আমি সাহসটা উদ্যোগে, মনে হয় তারা হ্যাঁ পেত না। হ্যাঁ, তারা বলতো যে এত দূরে ইউনিভার্সিটি পড়ে কি হবে, চাকরি হয় হুম না। হুম। জাস্ট ওদের তো ইউনিভার্সিটি কলেজ কিংবা স্কুল সম্পর্কে মানে ধারণা নাই। হ্যাঁ। যারা ওদের বাবা মাদের, বাট যারা ছেলে মেয়েগুলো তারা আবার চায় মানে বড় হইতে। তখন একটা মানে রাজশাহীতে 2011 সালের দিকে একটা ছেলে, আমার এই শ্রমিক এক ছেলে, সে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেল। তখন তার বাপ মা পড়তে দিবে না, আমাকে বলল যে স্যার আমার এরকম এরকম ইউনিভার্সিটি চান্স হয়েছে, বাট আমার বাবা মা তো আগ্রহী না। তখন হুম হুম। যেহেতু আর মা আমার অফিসে কাজ করতো, আমি তাকে ডেকে এনে ব্যাপারটা শেয়ার করলাম যে তোমার কি সমস্যা, আমার ছেলে তো ভালো জায়গায় চান্স পেয়েছে, ওকে পাঠাতো। সে একই প্রশ্ন, যে স্যার রাজশাহীতে আমাদের কে আছে, ওইখানে পড়াশোনা করে কি হবে, চাকরি হবে না, তার চেয়ে গ্রামে থাকো, কাজ করো। আমি আচ্ছা। এই কথা শুনে মানে অবাক হলাম, কি বলে যে ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য মানুষ হাপিত্তিশ করে, হ্যাঁ, যুদ্ধ করেও পারে না, আর এই ছেলেগুলো মেরিট লিস্টে চান্স পাওয়ার পরেও বাপ মার আগ্রহী না। তখন আমি ওকে অফার দিলাম যে ঠিক আছে, তোমার ছেলের এই নিরাপত্তার ব্যাপারটা আমি দেখবো, প্লাস এই ওইখানে ভর্তিতে যে টাকাটা লাগে সেটাও আমি দিব। তা আমি এইভাবে ওকে ওর বাপ মাকে এনকারেজ করলাম। তারপর ছেলেটা ভর্তি হলো, আমরা প্রত্যেক মাসে তাকে টাকা দেওয়া শুরু করলাম। ওই ছেলেটাই ছিল আমার মানে প্রথম যে ইউনিভার্সিটি আচ্ছা। গ্রাজুয়েট কাউকে আমার আর্থিক সাহায্য করা। আচ্ছা। তো ওর পাশাপাশি পরের বছরে আবার এরকম আরো দুই একজন চান্স পেল। হ্যাঁ, তো আমার এরকম বর্তমানে প্রায় 50 স্টুডেন্ট আছে, যাদের বাবা মা কেউ ভ্যান চালায়, কেউ পাথর তুলে, কেউ চা বাগানের শ্রমিক। তো এই 50টা ছেলে মেয়েকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ইভেন এই আমার তো প্রায় এক যুগ হয়ে গেল এই আমার এই সংগঠনের। তো এক যুগে আমার যে আউটপুট, তার মধ্যে আমরা 5-6 জন ছেলে মেয়েকে পেয়েছি যারা মেডিকেল থেকে বের হয়েছে, গভর্নমেন্ট চাকরি করছে। মানে এটা আমার অনেক বড় একটা আনন্দের বিষয়, যে আচ্ছা। আমি আমার সন্তানরা বড় হওয়ার আগেই আমি অন্য হুম কারো হুম। সন্তানকে ইউনিভার্সিটি গ্রাজুয়েশন শেষ করার সুযোগ দিতে পেরেছি। তারপরে তারা চাকরি করছে, ইভেন অনেকে বিয়ে শাদিও করেছে। তো এটা হুম আমার হুম। আসলে একটা অনেক বড় আনন্দের ব্যাপার। আচ্ছা, এবার যদি একটু বলতেন যে আপনি তো স্বপ্ন দেখেছিলেন এবং জি। আপনি স্বপ্ন দেখে সাহস করে এগিয়ে গিয়েছেন। তখন আপনি সাথে আরো কয়েকজনকে, কিছু মানুষকে, গুণী মানুষকে পেয়েছেন আসলে আপনার সাথে। তো এই যে স্বপ্নটা দেখা বা সাহস করে এগিয়ে যাওয়া, এই স্বপ্নটা তো হয়তোবা অনেকেই দেখেন কিন্তু সাহস করে এগিয়ে যায় না, বা ওই দেখা পর্যন্তই স্বপ্ন। আপনি কেন স্বপ্ন দেখেছিলেন এবং এই সাহসটা আসলে কোথা থেকে পেলেন এগিয়ে যাওয়ার? স্বপ্নটা আসলে কি মানে প্ল্যান করে স্বপ্ন দেখা হয় না, স্বপ্ন এসে ধরা দেয়। আমি যখন এখানে মানুষের সাথে মানে একেবারেই অপরিচিত একটা জায়গায় চাকরি করতে আসছি, বাট এখানে আসার পরে দেখলাম যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষই আমার সাথে দারুণ একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। তারা আমাকে বিশ্বাস করতে শুরু করে, ভালোবাসতে শুরু করে, নিজের আপনজন মনে করতে শুরু করে। তো এই জিনিসগুলো আমাকে নাড়া দিয়েছে, আমাকে আমাকে প্রভাবিত করেছে যে আমার বাড়ি এখানে না, আমার বাড়ি নেত্রকোনা, বাট আমি যেহেতু চাকরি করতে আসছি, বাট এখানে এসে আমার কখনোই মনে হয়নি যে এখানে আমার বাড়ি না। আমি এখন খুব গর্ব করে বলি আমি তেঁতুলিয়ার সন্তান। আচ্ছা।
তো এখানকার আচ্ছা। মানুষজন আমাকে সেই জায়গাটা নিয়ে গেছে, আমার আবেগের জায়গাটায়, ভালোবাসার জায়গাটা। এই আমাকে এই জায়গায় নিয়ে যাওয়ার পিছনে এই এলাকার মানুষেরই মানে মানে মূল কি বলবো যে উৎসাহটা দিয়েছে এবং উৎসাহ তারা দিয়েছে। আরেকটা আচ্ছা। জিনিস হচ্ছে কি যে মানে কাউকে আমি যেটা মনে করি, যে কোনো ভালো কাজের যদি প্রশংসা করা হয় হুম, তাহলে হুম। সেই কাজগুলো আরো গতিশীল হয়। আমরা এই ক্ষেত্রে মানে আমাদের মধ্যে একদম মানে নেচার আছে যে আমরা আসলে তার কোনো ভালো কাজের প্রশংসা করতে চাই না। এই জায়গায় আমরা খুব কৃপণতা দেখাই। বাট আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি এটা পাই নাই। বাট অনেকের ক্ষেত্রে আচ্ছা। দেখেছি যে আমরা কারো প্রশংসা করতে মানে সাই ফিল করি। প্রশংসা হ্যাঁ, বদনামটা যত সহজে করি, বাট প্রশংসাটা ভালো কাজের প্রশংসাটা। অতটা করা হয় না। এই জায়গায় আমরা অনেকেই অনেক বড়, বড় কৃপণতার পরিচয় দেই। বাট আমি হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে তেঁতুলিয়া মানুষের কাছ থেকে সেই মানে অসম্ভব রকম ভালোবাসা, সম্মান, বিশ্বাস, আস্থার জায়গা আমি পেয়েছি। তো সেই কারণে আমার এই ১২ বছর, আজকে এখন ১৩ বছর হলো। ১৩ বছর আমার এই সামাজিক কাজগুলো কন্টিনিউ করা সম্ভব হয়েছে। এটার আচ্ছা। পুরাটাই কৃতিত্ব হচ্ছে তেঁতুলিয়ার মানুষজনের। মানুষজন। আর শুরুর দিকে যখন আপনি আসলে শিশুদের নিয়ে কাজ শুরু করছিলেন যে তারা পড়াশোনা করবে বা আপনি বলছিলেন যে তারা আহ কম্পিউটারে অন অফ করছে, আনন্দ পাচ্ছে। কিন্তু তাদের মা-বাবারা তো অনেকেরই মা-বাবারা তো হয়তোবা এরকম ধারণা করেছিল যে ওরা কাজ করবে। কাজ জি। শেষে দিন শেষে ওরা পয়সা নিয়ে আসবে। ওরা আবার পড়াশোনা কেন করবে? তো মা-বাবাদেরকে তো রাজি করানোর একটা বিষয় ছিল। সেটা কিভাবে করেছিলেন বা কতটা সহজ ছিল? সেটা একটু জটিল ছিল, বাট বুঝতে চাইতো না। বলতো মাথায় ওদের মানে সবসময় মাথায় থাকতো আমার ছেলে আমার এলাকায় থাকুক, কাজ করুক। হ্যাঁ, বাট আমি আসলে ওই জায়গাটাকে ওই ওদের এই সিদ্ধান্তগুলো ভেঙে দিয়েছি। মানে আমি খুব ক্লোজলি হুম, হুম। মনিটরিং করেছিলাম। ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার আজকে একটু কষ্ট হলেও তোমার ভবিষ্যৎটা অনেক ভালো হবে। তোমার এই সন্তানই তোমাকে অনেক পরিবর্তন এনে দিতে পারবে সংসারের এবং ব্যক্তিগত হুম, জীবনে। হুম। তো এইভাবে মানে আস্তে আস্তে মানে বুঝিয়ে তারপর আমার এই কাজগুলো করতে হয়েছে। আচ্ছা। এবারে যদি একটু বলতেন যে আপনার বেড়ে ওঠা, আপনার শিশুকাল এবং বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। আসলে আমার বেড়ে ওঠার গল্প, আমার তো বাড়ি হচ্ছে কি হুম, নেত্রকোনা জেলা বাহারটা থানায়। আমি স্কুল জীবন বাহারটাতেই পড়েছি, বাহারটা সিকিপি পাইলট উচ্চ বিদ্যালয়ে। আর তারপরে আমার আসলে এসএসসি পর থেকে বাইরে চলে আসা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি থেকে অনার্স মাস্টার শেষ করি। ২০০৮ সালে এখানে চাকরি করতে চলে আসি। আহ, এলাকার বাইরে থাকার কারণে আসলে ওই স্মৃতিগুলো মানে ওইরকম ভাবে ছিল না। হ্যাঁ, আর আচ্ছা। একেবারে পিছিয়ে গেলে স্মৃতি, যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে এখন আমার যোগাযোগ আছে, বাট হুম, আমার বাইরেতে যাওয়া খুব তেমন একটা হয় না। মানে বছরে ২ বছরে হুম, একবারও হুম। আমার বাড়ি যাওয়া হয় না। মানে তিতুলি এখন আমার আপন জায়গা হয়ে উঠেছে। কতটা পথ সামনে এগিয়ে গিয়ে যাচ্ছেন বা যাবেন সেই পরিকল্পনাগুলো যদি একটু বলতেন যে কি পরিকল্পনা আছে সামনে? আমার পরিকল্পনার মধ্যে এখন সারা দেশে ১ কোটি বৃক্ষরোপণ করার একটা বড় পরিকল্পনা আছে। বাট আমাদের এই সংগঠনের অনেকগুলো কাজ আছে। আমরা হুম, হুম। যেরকম প্রত্যেক শীতের মধ্যে, প্রতি বছর শীতের মধ্যে এই সীমান্ত পারের আ অধিকাংশ প্রাইমারি স্কুলের প্রতি বছরই ৪-৫ হাজার শিক্ষার্থীকে আমরা শীতবস্ত্র দিয়ে থাকি। আচ্ছা। তারপর আমরা মেডিকেল ক্যাম্প করি। আমরা ঈদের মধ্যে দরিদ্র বাচ্চাদেরকে আমরা আ ঈদ উপহার হিসেবে ঈদবস্ত্র দেই। তারপরে ওই আপনার কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিয়েছি। দরিদ্র আমার শ্রমিকদের মধ্যে যেরকম আমি গরু লালন-পালন, ছাগল লালন-পালনের একটা ট্র্যাডিশন তৈরি করে দিয়েছি। অনেকগুলো মানে গরু, ছাগল কিনে দেওয়া হচ্ছে, যাদেরকে একটা বাড়তি আয়ের পথ তৈরি হয়। আর সম্প্রতি আমি একটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো মহিলাদের নিয়ে আমি ওই এমব্রয়ডারি কাজের ট্রেন আপ করেছিলাম। তারা এই আচ্ছা। সেলাই কাজে প্রশিক্ষণ নেওয়ার পরে তারা এখন এই তিতুলিয়া বাজারের মধ্যে একটা কারখানা দিয়েছে। শিশু স্বর্গ হস্তশিল্প নামে। এখানে মহিলারা বিভিন্ন এমব্রয়ডারি কাজ করে, টেইলারিং কাজ করে, তারপরে ওই নামাজের টুপি বানায়। তো এই কাজগুলো দিয়ে তাদের একটা আয়ের পথ তৈরি হয়েছে। এটা হুম, হুম। আমার একটা মানে সফলতার গল্প বলতে পারেন। কারণ এ মানে আচ্ছা। অনেকগুলো মানুষের কে আমি ক্ষুদ্র ভাবে আয়ের পথ দেখিয়েছি। আরেকটা জিনিস করেছি, যারা দেখবেন অল্প শিক্ষিত, এসএসসি কোনরকম ভাবে টেনে টুনে পাস করে, ইন্টার ফেল করে কিংবা এসএসসি পাস করে নাই, বাড়িতে বসে থাকে। তো এই ছেলে মেয়েগুলোর সাথে দেখবেন যে বাবা মা ভাই বোন সবাই খারাপ ব্যবহার করে, যারা পড়াশোনা ঠিক। আগ্রহী না। হ্যাঁ, এই পারিবারিক অবহেলার কারণে ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে এডিক্টেড হয়
কেউ আত্মহত্যার প্রবণতায় ভোগে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়সে যাদের অ্যাফেয়ার এ জড়িয়ে যায়, বাট ওই নিজের কোনো মানে লাইফের নিরাপত্তা না থাকার কারণে সেই অ্যাফেয়ার গুলো ভেঙে যায়, তখন ছেলেমেয়েগুলো মাদকাসক্ত হয়ে যায়। তো এই মাদকাসক্ত থেকে বাঁচানোর জন্যে আমি ঢাকায় বিভিন্ন ট্রেনিং এ পাঠাইতাম। কেউ ফ্রিজের কাজ আচ্ছা। শিখতো, কেউ মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতো, কেউ এসির কাজ শিখতো। এরকম কাজ শিখে এসে মাদকাসক্ত দূরের কথা, এখন ওরা আমার চেয়ে অনেক বেশি টাকা কামায়। আচ্ছা। এটাও আমার একটা আনন্দের বিষয়। এই যে একেকটা মানুষকে আপনি শিশুকাল থেকে পড়াশোনার পাশাপাশি এবং বড় হয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদের স্বাবলম্বী করে তোলা, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার পেছনে কিন্তু অর্থেরও বিষয় থাকে। এই অর্থায়নের বিষয় যদি একটু বলতেন যে এক্ষেত্রে তো অনেক অর্থের প্রয়োজন পড়ে, সেই বিষয়ে যদি একটু বলতেন। এই অর্থগুলো মূলত আসে, আমি তো বললাম যে স্কুলটার সমস্ত খরচ দিচ্ছে রাশেদ মজিব নোমান ভাই, যিনি হিউম্যানিটি ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অগমেটিক্স কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে। আর এছাড়া যাবতীয় খরচ, মানে আমার সংগঠনের যত রকম চ্যারিটি কাজ হয় সব জাহাঙ্গীরনগর কেন্দ্রিক। জাহাঙ্গীরনগর আচ্ছা। বিশ্ববিদ্যালয়ের অগ্রজ এবং অনুজেরা আমাকে এই ফান্ডিংটা করে। আর জাহাঙ্গীরনগরের বাইরে অল্প কিছু কয়েকজন আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়, কিংবা বাল্যকালের ফ্রেন্ড, হ্যাঁ, এই টাইপের। বাট বেশিরভাগই জাহাঙ্গীরনগর কেন্দ্রিক। জাহাঙ্গীরনগরের বাইরে ৪-৫ জন আছে যারা আমার নানা কারণে আমার সাথে জড়িত। আচ্ছা। আমি আমি এই নিজেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমারও শুনে খুব ভালো লাগছে ওয়াও! যে তাই? যে যে জাহাঙ্গীরনগর এরকম একটি ভালো কাজের সাথে যুক্ত আছে। এবার যদি একটু বলতেন যে আপনার পরিবার থেকে আপনি কেমন উৎসাহ পেয়েছেন আপনার মা বাবা বা আপনার কাছের মানুষ যারা আছেন তাদের কাছ থেকে? আমার বাবা নেই। আমার বাবা ২০০০ সরি ১৯93 তে মারা যায়। ৯৩ সালে। আমার মা আছে এখনো। তো আমার ফ্যামিলি, আমার ব্যক্তিগত জীবনে আমার ২ টা মেয়ে আছে। হ্যাঁ, বড় মেয়ে ইন্টার আচ্ছা। পরীক্ষা দিবে। আর ছোটটা ৫ এ পড়ে। আমার ওয়াইফ নিয়ে আমি এই তেঁতুলিয়াতেই থাকি। বাট আমার ফ্যামিলি থেকে সবারই উৎসাহ পেয়েছি। কেউ আমাকে আচ্ছা। কখনো না করে নাই যে, "এটা তুমি কেন করছো? অ্যা হুম। ঘরের দিকে মন দিচ্ছ না।" ব্যাপারগুলো মানে এরকম পর্যায়ে কখনো যায়নি। আমি সবার কাছ থেকে, আমার সন্তান কিংবা আমার ফ্যামিলি মেম্বার অন্যান্য যারা আছে, সবার কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি, উৎসাহ পেয়েছি। প্রতিবন্ধকতার বিষয় যদি জানতে চাই, কি কি বাধার সম্মুখীন হয়েছেন এই সেবামূলক কাজগুলো করতে যেয়ে? আমার আসলে তেমন কোনো ব্যাক পেতে হয় নাই। ওই যে বললাম না, আমার জাহাঙ্গীরনগরের মানে ভাই-বোনরা আছে। মানে আমি জাস্ট স্বপ্নগুলো দেখে তাদের মাঝে আমি ছড়াই দিতাম। আর প্রতিবন্ধকতা একটা জিনিস আমাকে মাঝে, মাঝে একটু মানে থমকে দিত। সেটা হচ্ছে এখানকার মানুষ ভাবতো যে আমি নির্বাচন করব হয়তো। হ্যাঁ, আচ্ছা। অনেকের মধ্যে, হ্যাঁ, যে ও তো বাইরের ছেলে, এখানে সেই কাজগুলো কেন করছে? বাট দীর্ঘ সময় যাওয়ার পরে হয়তো তারা নিশ্চিত হয়ে আছে যে হয়তো এই লাইনে যাবে না। হ্যাঁ? বাট আমি তাকে অনেক আগে তাদেরকে অনেক আগে আশ্বস্ত করেছি যে আসলে ওই ধরনের মানসিকতা নিয়ে আমি কোনো সামাজিক কাজ করছি না। এটা আমার জাস্ট মনের প্রশান্তির জন্যে, সমাজের পরিবর্তনের জন্য এই কাজগুলো করা। তারপরেও কেউ তো থাকেই যে মাথায় তো একটা চিন্তা থাকে যে হয়তো ও নির্বাচন করবে। মানে এই জিনিসটা আমার একটা মানে ভীতির কারণ ছিল। হ্যাঁ? কিংবা মনে, মনে আমি কষ্ট পেতাম যে তাহলে কি ভালো কাজও করা যাবে না? বাট এখন এই হুম। সমস্যাগুলো নেই। কারণ এখানে যারা নির্বাচন করে, যারা বিভিন্ন দায়-দায়িত্বে আছে, রাজনীতিক দায়-দায়িত্বে আছে, তারা সবাই আমাকে অসম্ভব রকম ভালোবাসে এবং সকল কাজে মন খুলে আমাকে সাপোর্ট দেয়। আমি আচ্ছা। তাদেরকে নিয়ে গর্ববোধ করি। যারা সামাজিক ব্যক্তিবর্গ আছে, যারা নির্বাচিত ব্যক্তিবর্গ আছে, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তারা সবাই, আমি কখনো কাউকে কিছু বললে আমাকে কখনো ইগনোর করেনি, মানে কোনো কাজে না করেনি। আচ্ছা। এবং এই আ সমাজ সেবামূলক কাজের ক্ষেত্রে আপনি কি আ সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন বা কেমন পেয়েছেন যদি একটু বলতেন? আসলে সরকারি ফান্ডিং আমরা এখনো ওইভাবে মানে আবেদনও করিনি, নেই। জাস্ট আচ্ছা। আমার মানে স্কুলের একটা দেয়াল করে দিয়েছিল জেলা পরিষদ থেকে। হ্যাঁ? তাও সেটা কত 70 80 রানিং ফিট হবে। এছাড়া আমরা গভর্নমেন্ট ফান্ডিং ওইভাবে চিন্তা করিনি। ওই আমার আচ্ছা। জাহাঙ্গীরনগর
সার্কেল থেকেই আমার সমস্ত খরচ ম্যানেজ হয়ে যাচ্ছে। বাট ইন ফিউচার আমরা যখন বড় কিছু করতে যাই তখন তো গভর্নমেন্টের সুদৃষ্টি আমাদের দরকার হবে। আচ্ছা। আমাদের প্ল্যান আছে, আমরা আসলে চাচ্ছি যে শিশু স্বর্গ তো অনেক বিভিন্ন ধরনের কাজ করে, তার মধ্যে আমাদের মানে বড় একটা প্ল্যান যে আমরা ছবি তোলার জন্য নয়, সত্যিকার অর্থে গাছগুলো বাঁচানোর জন্য আমরা এক কোটি গাছ লাগাতে চাই। আর সরকারি বিভিন্ন আচ্ছা। প্রোগ্রাম হয়, দেখবেন যে জুন মাসে আমরা বৃক্ষরোপণ করি অনেকেই জাস্ট ছবি তোলার জন্য কিংবা হুম, তার হুম। দপ্তরকে খুশি করার জন্য। বাট ১ মাস পরে ১৫ দিন পরে সেই গাছগুলো আর থাকে না। এটা আমি হ্যাঁ। দীর্ঘদিন ধরে অবজার্ভ করেছি যে হয়তো ১০০ গাছ লাগালে ১০ টা গাছ টিকে থাকে, ৯০ টা গাছ থাকে না। বাট আমাদের প্ল্যান, আমরা সেই জাহাঙ্গীরনগরকে সবাইকে নিয়ে আমার একটা প্ল্যান যে যেহেতু জাহাঙ্গীরনগরের সারা দেশেই সব জায়গায় আমাদের জাবিয়ানরা আছে। তো আমি তাদেরকে হ্যাঁ। উদ্বুদ্ধ করে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে আমরা একটা প্ল্যান করতে চাই যে ২ বছর, ৩ বছর, ৪ বছরের মধ্যে আমরা ১ কোটি গাছ লাগাবো। এবং সেখানে 10% এর বেশি আমরা মরতে দিব না। গাছের যত্ন নিতে হবে, গাছের পাশে থাকতে হবে যতক্ষণ সে একা, একা সারভাইভ করতে না পারছে একটা গাছ। আমাদের এটা একটা বড় স্বপ্ন। আরেকটা হচ্ছে আপনার এই সীমান্ত এলাকার হওয়ার কারণে এখানকার বিশেষ করে মেয়েরাই পড়াশোনা করে বেশি, ছেলেদের একটু কম। যেহেতু আচ্ছা। মেয়েরা অনেক ট্যালেন্ট, যত স্কুল টাইমে যখন আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন যে মেয়ে স্টুডেন্টই বেশি, এদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে আমি কাজ করতে চাই। আচ্ছা। আহ, এই এই এলাকার এই স্টুডেন্ট গুলোকে আমি এই সাপোর্টটা দিতে চাই, একেবারেই স্বল্প মূল্যে। একটা বাজারে আচ্ছা। এখন যেই মূল্যে পাওয়া যাচ্ছে সেটা আহ, ওদের জন্য একটু ব্যয়বহুল। আর এটা লজ্জার কিছু নাই, যেহেতু এই সমস্যাটা একেবারে ন্যাচারাল। হ্যাঁ, এটা সব হ্যাঁ, হ্যাঁ। দেশের সব শ্রেণী পেশার মানুষের জন্যই কমন। তো সেক্ষেত্রে হুম, হুম। আমরা এদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে চাই। হ্যাঁ, আমি আমার যে ওই যে বললাম যে আমার শিশুদের দুটো ছেলে মেয়ে মেডিকেল থেকে বের হয়েছে, ওদেরকে আচ্ছা। দিয়ে আমি হ্যাঁ, হ্যাঁ। অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছি। হ্যাঁ, এই আচ্ছা। সামনে আরো বড় বড় করে করব, বিভিন্ন গার্লস স্কুল এবং কলেজগুলোতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করব, প্লাস স্যানিটারি ন্যাপকিন প্রথম অবস্থায় ফ্রি দিব, বাট সারা জীবন তো আর ফ্রি দেওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে আমরা স্বল্প মূল্যে এটা দেওয়ার ব্যবস্থা করব। যারা আপনার এই সেবামূলক কাজের মাধ্যমে অনেকটা পথ এগিয়ে গেছে। এবং তাদের মাধ্যমে আপনি বললেন যে এই যে সচেতনতামূলক বিভিন্ন আয়োজন করছেন এবং তারাও আসলে এই সেবাটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। জি। পরবর্তী সময়ে তারা যখন নিজেদের জীবনে প্রবেশ করছে, পেশা জীবনে, আ তাদের সাথে আসলে যোগাযোগ আপনার কতখানি থাকছে? প্রতিদিন আসলে আ বা প্রতিদিন কথা হওয়া, বিষয় স্বপ্নগুলো নিয়ে শেয়ার করা, এই বিষয়ে যদি একটু বলতেন। এখন তো যোগাযোগটা খুব সহজ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে। তো ওদের নিয়ে আমার যে স্টুডেন্ট গুলো ইউনিভার্সিটি পড়ছে তাদের নিয়ে আমার একটা বিভিন্ন ইয়াতে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। তো আমার স্বপ্নগুলো ওদেরকে আমি শেয়ার করি। আর ওদের করণীয় কি, ওরা আসলে নিজেদেরকে কেমনে গোছাবে সেই ব্যাপারগুলো আমি ওদের সাথে শেয়ার করি। আর যারা বের হয়ে চাকরি বাকরি করছে ওদের কাছে আমার প্রত্যাশা ওরা যখন নিজে একটু গুছিয়ে চলতে পারবে, দেন ওরাও যেন সেম কাজটা আমার সংগঠনের মাধ্যমে হোক কিংবা আমার ব্যক্তিগতভাবে হোক, সেম কাজটা যেন ওরা কাউকে করে। আচ্ছা। এটা একটা মানে সুন্দর একটা বিষয় আপনি বলেছেন যে সেইম কাজটা তারা যেন করে, সেটা হোক আপনার সংগঠনের মাধ্যমে অথবা নিজেদের ব্যক্তিগত, হ্যাঁ, ব্যক্তিগতভাবে। সে হ্যাঁ। তার রিলেটিভকে দিতে পারে, তার প্রতিবেশীকে হুম, হুম। সাহায্য করতে পারে। জাস্ট আমি তো ওদের আত্মীয়স্বজন না। আমি যদি হুম, দূর হুম। থেকে এসে ওদেরকে ভালোবেসে নিতে পারি, ওদেরকে আমি এটাই বলি যে আমি যেহেতু বাইরে থেকে এসেছি, তোমরা আমাকে অনেক ভালোবাসো। কেন? উদারতার কারণে। তুমিও যদি সেম উদার হয়ে যাও, তুমি বাংলাদেশে কিংবা পৃথিবীর যে কোনো এলাকায় থাকো, ওই এলাকার মানুষ তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। তা আমি আসলে ওদেরকে উদার হতে শেখাচ্ছি, মনটাকে আচ্ছা। বড় করতে শেখাচ্ছি। অর্থ কোনো প্রতিবন্ধকতা নয়। এটা বড় কোনো প্রতিবন্ধকতা না। আপনার যদি ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, মেধা থাকে, আপনি একসময় ঘুরে দাঁড়াবেন। বাহ! একটু যদি আপনার সন্তানদের বিষয়ে বলতেন যে আ তারা এখন কি পড়ছে বা কি করছেন এবং আমার তারা এই কাজের সাথে কিভাবে যুক্ত আছেন? আমার বা কতখানি উৎসাহ দেয়? দুটোই মেয়ে। বড় মেয়ে হচ্ছে গিয়ে ওর নাম হচ্ছে নাফিসা তাসনিম সূচি। ও ইন্টার পরীক্ষা দিবে। আ আমার ইচ্ছা ও ইন্টার পাস করার পর জাহাঙ্গীরনগরে ভর্তি হোক। আর আচ্ছা। ছোটটা তো 5 এ পড়ে। ওরা আমার এই কাজগুলোকে ইন্সপায়ার্ড করে, মানে খুশি হয়।
বিভিন্ন প্রোগ্রামে আচ্ছা, ওরা অ্যাটেন্ড করে। তো এটা আমার এক ভালো লাগার বিষয় যে আমার সন্তান আচ্ছা। আমাকে দেখে শিখুক। তারাও আসলে এই সেবামূলক কাজকে আরো অনেকটা দূর, অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। সেই প্রত্যাশায় আছি আমরা। আরেকটা বিষয় আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনার পরিবার থেকে আ যখন আপনি শুরুর দিকে এই সেবামূলক কাজের সাথে যুক্ত হয়েছেন, তখন তো অনেকেই হয়তোবা ভেবেছে যে এই কাজটা আসলে কতদূর এগিয়ে যাবে বা কেউ কি বলেছে যে পাগলামি করছে। এখন তো হ্যাঁ, মানুষ পাগল ভালো পাগল পাগল বলেছে অনেকেই যে ওর তো হুম, খেয়ে হুম, দেয়ে কাজ নেই। হ্যাঁ, আবার হুম, এখনো কেউ ভালোবেসে বলে পাগল সে, বাট এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। হুম, আগের হুম। পাগল বলা এখনের পাগল বলার মধ্যে পার্থক্য আছে। তো আগে বলতো যে এ ছেলে কি করে, খেয়ে দেয়ে কাজ নেই। হ্যাঁ, এটা কোনো ইয়া হলো, নিজের সংসারের কথা চিন্তা করবে, নিজের বউর বাচ্চার কথা চিন্তা করবে। বাট আমার সবই ঠিক আছে। আমার কোনো হুম, হুম। কিছু মানে মানে নষ্ট হয়ে যায়নি, কোনো কিছু ভেঙে পড়েনি। বাট আমি যেটা মনে মনে চেয়েছি আর আমি যা কিছু প্রত্যাশা করি আমি আল্লাহর কাছে, যে আমি যে কোনো আচ্ছা, স্বপ্ন বাস্তবায়নের পিছনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই কাজগুলো হোক। আমায় আপনি চিন্তা করবেন না, আমি তো প্রথম তো ভাবি নাই যে আমি ৫০টা ছেলে মেয়েকে আমি ইউনিভার্সিটি সাপোর্ট দিতে পারবো। বাট জাহাঙ্গীরনগরের ভাই বন্ধু ওরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, টেলিভিশন নিউজের মাধ্যমে যখন জানতে পারে যে আমি শিশু স্বর্গ সংগঠন নামে একটা সংগঠন চালাই, তখন তারা স্বেচ্ছায় আমার সাথে যোগাযোগ করেছে, আমি কাউকে ডেকে আনিনি। তো আমি মানে মানে ওইটাই আমার মানে ইয়ে, মানে কি বলবো যে বিশাল একটা অপরচুনিটি যে জাহাঙ্গীরনগরে আমি পড়ার সুযোগ পেয়েছিলাম। আমি অনেক বড় একটা সার্কেল পেয়েছি। আর জাহাঙ্গীরনগর কবির আকন মানে সবার পরিচিত। ইভেন এখন যারা মানে ৪৯ ব্যাচ, যা আমি তো বের হয়েছি প্রায় কত সালে, ২০০৩-৪ সালে। তো এখন আপনার ওরা আমার মিনিমাম ১৭-১৮ বছর জুনিয়র। সে ছেলে আচ্ছা, মেয়েগুলো ক্যাম্পাসে বিভিন্ন গল্পের মাধ্যমে আমাকে জানতে পারে। ইভেন আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়, আমার কাছে ঘুরতে আসে। তো আমি আসলে জাবিয়ানদের কাছেও বেঁচে আছি অন্যরকম ভাবে। তেঁতুলিয়ার লোকের কাছে তো বেঁচে আছি, হ্যাঁ, জাবিয়ানদের কাছেও আমি আচ্ছা, বেঁচে আছি। তো এই যে বেঁচে থাকা, হ্যাঁ, এইটাই হচ্ছে কি একটা প্রাপ্তি। হয়তো মানুষ আচ্ছা। অনেক কিছু হইতে চায়, কোনো কোম্পানির সিইও হতে চায়, কেউ রাজনীতিবিদ হতে চায়, হাজার কোটি টাকার মালিক হতে চায়, গাড়ি হতে চায়, বাড়ি হতে চায়। আমি কিচ্ছু চাই না। আমি শুধু ভালোবাসা চেয়েছি। বাহ! এবং আপনি যেটা বলছিলেন যে আপনি যখন শুরু করেছিলেন তখন তো তেঁতুলিয়ার অনেকেই মনে করেছিল যে আপনি আসলে রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত হওয়ার পরিকল্পনা থেকে এরকমটা করছেন। তো পরবর্তীতে তাদেরকে তো বিশ্বাস করাতে হয়েছে যে আপনি আসলে এরকম কোনো পরিকল্পনা নিয়ে নামেননি। সেই গল্প সেই সময়ের গল্পটা যদি একটু বলতেন যে আ আপনি তো নিজেই বললেন যে আপনি তো তাদের আত্মীয় নন বা অনেক না, কাছের কেউ নন। তারা আপনার কথা যে বিশ্বাস করল, এই বিশ্বাসটা কি করে অর্জন করেছেন? বিশ্বাসটা অর্জন হয়েছে শুধু আমার কর্মকাণ্ড দেখে, কিংবা হু, হু। আমার মানে আমি তেঁতুলিয়া থাকার কারণে অনেক অনেক জাবিয়ানরা জাস্ট শুধু আমাকে দেখার কারণে তেঁতুলিয়া ভিজিট করতে আসতো। এবং আচ্ছা, সরকারের, হ্যাঁ, সরকারের উপরমহলে কর্মকর্তা থেকে শুরু করে একদম বেকার স্টুডেন্ট পর্যন্ত মানে জাবিয়ানরা, জাবিয়ানদের মানে পদচারণায় এই তেঁতুলিয়া মুখরিত হয়ে থাকে। আর প্রত্যেক উইন্টারে তো মানে শত শত জাবিয়ানরা আসে শুধু আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আর এখানকার রাজনীতিবিদ যারা আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন মাহমুদুর রহমান ডাবলু কাজী, ইউপি চেয়ারম্যান আছেন। তো ওনাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদিও ওনারা আমার অনেক সিনিয়র। আর তাদের যারা, ওনারাই মূলত আমাকে হেল্প করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, যারা রাজনীতি করে। হ্যাঁ, তো আমি মানে প্রশ্ন হচ্ছে কি আমি কেন নির্বাচনে যাব? নির্বাচনে গেলে আমার লাভটা কি? আর হু, ক্ষতিটা হু। কি? আমি এখন যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা নির্বাচিত ব্যক্তিবর্গ, তাদের সবার সাথেই তো আমার মানে আত্মিক সম্পর্ক রয়েছে। তারা আমাকে বিশ্বাস করে ভালোবাসে। তা আমার যেকোনো প্রবলেমে যখন আমি তাদেরকে পাচ্ছি, তাহলে আমার কেন ওই ক্ষমতা বুক দখলে যেতে হবে? আচ্ছা। হ্যাঁ। আর তখন তো তারা আমাকে নিজেরাই বলবে যে ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা বলে না, দুধ কলা দিয়ে সাপ পুষে রেখেছি। হ্যাঁ? আর আমার হুম, জাবিয়ানরা মনে মনে কষ্ট পাবে। যে তাহলে কেন আমি আ আ আমরা ওকে আর্থিক সাপোর্ট দিয়ে একটা সংগঠন দাঁড় করালাম। তাহলে কি ও নির্বাচন করতে চেয়েছিল এখানে? আর নির্বাচন করা মানে কি? আপনার নিজের শত্রু তৈরি করা। চারপাশ আচ্ছা, থেকে মানুষ কমে যাওয়া। হ্যাঁ? আমি তো দেখেছি যারা নির্বাচন করে দেখবেন যে নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে মারামারি হয়। আচ্ছা। ভাই ভাই নির্বাচন করে। মানে দ্বন্দ্ব তৈরি হয়। এখানে একটু
টোটাল বিষয়টা আমি অ্যাভয়েড করে দিতে চাই, রাজনীতি বিষয়টা অ্যাভয়েড করে দিতে চাই। কারণ যেখানে হানাহানি আছে, যেখানে মারামারি আছে, সেখানে আমি মানে ওইসব কাজে আমি সম্পৃক্ত হতে চাই না। আমি শুধু আচ্ছা, ভালোবাসা চাই, মানুষের সম্মান চাই। সেবামূলক কাজ বা আহ, অন্য একজন মানুষের ভালো কিছু করার ক্ষেত্রে আমরা যদি আমাদের জীবন থেকে কিছুটা সময় ব্যয় করি, তাহলে বোধহয় আমাদের জীবনটা আরো অনেক বেশি অর্থবহ হয়ে যাবে, এবং আহ আমরা নিজেদের চোখে নিজেরা যেমন সুন্দর হব, তেমনি অন্যের চোখেও আমরা আসলে মানসিক দিক থেকে অনেক বেশি সুন্দর হব। আমি হ্যাঁ, আরেকটা কথা বলি আপু, যে জি। জাহাঙ্গীরনগর কেন জাহাঙ্গীরনগর? জি। 42 ব্যাচের 3টা মেয়ে। হ্যাঁ, আমি তো 28, ওরা 42, তার মানে আমার 14 ব্যাচ জুনিয়র। জি। তো 42 ব্যাচের 3টা মেয়ে আমার সাথে যোগাযোগ করলো যে ভাইয়া আমি আপনাদের মানে শিশু সরকার সংগঠনে থাকতে চাই। কিন্তু তোমরা তো এখন স্টুডেন্ট, তোমরা জি। না ভাইয়া আমরা কিছু টাকা পাঠাবো। তো আমি অবাক হলাম যে এখানে স্টুডেন্ট, আবার 3টাই মেয়ে, তো ওদেরই তো হুম, হুম। অনেক খরচের ব্যাপার আছে ক্যাম্পাস লাইফে। তারা তিনজনে মিলে 1,000 টাকা করে দিত। তিনজনে এক আচ্ছা। হাজার টাকা দিত। সেটা আবার আমি ওই হাজীদানি বিশ্ববিদ্যালয়ে সেম ডিপার্টমেন্টে পড়ে, ওরা যে ডিপার্টমেন্টে পড়ে, ওই আচ্ছা। যাকে হেল্প করছে ওই ছেলে একই ডিপার্টমেন্টে পড়ে। জাস্ট ওরা আচ্ছা। পড়ে হচ্ছে 4th ইয়ারে, এই ছেলেটা পড়ে মানে 1st ইয়ারে। আচ্ছা। তো 4th ইয়ারের স্টুডেন্ট 1st ইয়ারের অন্য একটা ক্যাম্পাসের স্টুডেন্টকে আর্থিক সাপোর্ট দিচ্ছে। এটা জাহাঙ্গীরনগরে পড়ার কারণেই সম্ভব হয়েছে। কারণ জাহাঙ্গীরনগরে যারা পড়তে যায় তাদের মন অনেক বড় হয়ে যায়। আচ্ছা, ওই আমারও প্রকৃতি থেকেই ওই প্রকৃতি থেকেই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। জাহাঙ্গীরনগরের যে প্রকৃতি, সেই প্রকৃতি আমাদেরকে মানে অনেক বড় মানুষ হতে শিখিয়ে দেয় অনেক কিছু। আমারও খুবই ভালো লাগছে এবং খুবই প্রাউড ফিল করছি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট হওয়ায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কত আপনাকে। ব্যাচের আপু? আমি 37 ব্যাচের, আমি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল। আমিও তো জিজ্ঞেস 37। আমি থার্টি আমি তো সেভেন ব্যাচের, হ্যাঁ। আমি 28। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, খুবই ভালো লাগলো ভাইয়া, আমাদের এই আয়োজনে আপনাকে সাথে পেয়ে, আপনার সেবামূলক কাজ সম্পর্কে জানতে পেরে, এবং সেই সাথে জাহাঙ্গীরনগরের সিনিয়র একজনকে পেয়েছি, সেটাও আসলে অনেক বেশি সৌভাগ্যের বিষয় যে এই এত ভালো ভালো কাজের সাথে আপনি যুক্ত আছেন এবং আমাদের এবং জাহাঙ্গীরনগরের মুখ উজ্জ্বল করছেন। আমরা আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতে হবে দর্শকদের কাছ থেকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই আয়োজন থেকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। নতুন আয়োজনে নতুন একজন গুণী মানুষকে সাথে নিয়ে আমরা উপস্থিত হব। ভালো থাকবেন।